এর আগের ভিডিওগুলোতে আমরা গ্লুকোজের চেইন স্ট্রাকচার সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা গ্লুকোজের যে রিং স্ট্রাকচারটা আছে সেই বিষয়টা সম্পর্কে জানবো। সো আসো, আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা শুরু করি। তো একটা কথা মনে রাখো, ফার্স্টেই চেইন যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ফিশার, এবং রিং যে স্ট্রাকচারটা আছে রিং স্ট্রাকচারের আবিষ্কারকের নাম হচ্ছে, মনে রাখো, হাওয়ার্থ। হাওয়ার্থ, ঠিক আছে? সো এই দুইটা কথা মনে রাখো ফার্স্টেই, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো যে বিষয়টা আমাদের জানতে হবে, ফার্স্টে আমরা আসো চেইন স্ট্রাকচারটাই আরেকবার একটু আঁকাই, তারপরে আমরা রিং স্ট্রাকচারটা আঁকাবো। আচ্ছা, তো আমি নতুন একটা স্লাইড নিয়ে নিই। তো চেইন স্ট্রাকচার আশা করি তোমাদের কাছে এখন ডাল ভাত, তাই না? CHO, COH, হাইড্রোজেন, হাইড্রোজেন, OH, OH, হাইড্রোজেন, OH, হাইড্রোজেন এবং CH2OH। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের চেইন স্ট্রাকচার। এটা হচ্ছে কিসের চেইন স্ট্রাকচার বলো তো ভাইয়া? এটা হচ্ছে গ্লুকোজের চেইন স্ট্রাকচার, এবং এটা হচ্ছে ডি গ্লুকোজ বলা যায় এটাকে। আচ্ছা, এইবার যে বিষয়টা আমাদের জানতে হবে, কেমিস্ট্রির ছোট্ট একটা নলেজ আমাদের লাগবে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তোমরা নিশ্চয়ই জানো যে তড়িৎ ঋণাত্মকতা কি। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা মানে কি ভাইয়া? তোমরাই আশা করি বেশি জানো, কারণ আমি তো কেমিস্ট্রি পড়াই না। সো তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, আকর্ষণ করার ক্ষমতাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এখন ইলেকট্রন যখন নিজের দিকে আকর্ষিত হবে সেই সময়টাতে ঘটনাটা কি ঘটবে সেটা একটু আমি দেখাই। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো, তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। এখন কিছু মৌল আছে যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যেমন অক্সিজেন, ফ্লোরিন, এই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই না? যেমন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত পড়ছো? নিশ্চয়ই তোমাদের মনে আছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5। সো এটা কিন্তু অনেক বেশি তড়িৎ ঋণাত্মক একটা মৌল অক্সিজেন। তো এই তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ার কারণে যে ঘটনাটা ঘটে এইখানে, তোমরা যদি একটু খেয়াল করো, আমি এই CHO কে এইভাবে না লিখে আমি একটু একটা কাজ করি, আমি এটাকে একটু অন্যভাবে লিখি। আমি এখানে ডাবল বন্ড দিলে অক্সিজেন দিলাম এবং এই পাশে দিলাম হাইড্রোজেন। আচ্ছা, এবার যে ঘটনাটা ঘটবে ভাইয়া, এইখানে দেখো তো, এইখানে অক্সিজেন, আমি বলেছি যে অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে যেহেতু অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, সে কি করবে? সে চাইবে না যে ইলেকট্রনগুলা, এখানে যে ইলেকট্রন শেয়ার করে আছে সেই ইলেকট্রনটা নিজের কাছে টেনে নিতে। তাহলে ইলেকট্রন যেহেতু নিজের কাছে সে টেনে নিবে, টেনে নেওয়ার কারণে ইলেকট্রন তো নেগেটিভ, তার মানে কি সে হয়ে যাবে আংশিক নেগেটিভ, এবং এখানে যে কার্বনটা আছে কার্বনটা হয়ে যাবে আংশিক পজিটিভ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ হয়ে গেল। এবং এইখানে দূরবর্তী যে অপ্রতিসম কার্বন, অর্থাৎ এখানে 5 নম্বর যে কার্বনটা আছে এটাই তো সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন। এই দূরবর্তী অপ্রতিসম কার্বনে এখানেও তো অক্সিজেন হাইড্রোজেন আছে, তাই না? সো এই অক্সিজেন হাইড্রোজেনের ক্ষেত্রে একটু চিন্তা করো, এখানে তো অক্সিজেন আর হাইড্রোজেন আছে, তাই না? তো এইখানে এই অক্সিজেনটা এটাও হয়ে যাবে কিছুটা তড়িৎ ঋণাত্মক, আর এটা হয়ে যাবে কিছুটা আংশিক ধনাত্মক। তাহলে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হইল এখানে। আচ্ছা, এইবার যে ঘটনাটা ঘটবে এইখানে, এই অক্সিজেন যেহেতু তড়িৎ তড়িৎ ঋণাত্মক, আর এইখানে হাইড্রোজেনটা যেহেতু তড়িৎ ধনাত্মক, এই দুইটার মধ্যে না কিছুটা আকর্ষণ বল কাজ করবে। এবং আমরা তো জানি যে পজিটিভ নেগেটিভ দুইজন আকর্ষিত হয়। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এই পুরো জিনিসটাকে একটু কপি করে ফেলি, কপি করে আরেকটা কপি নিয়ে নিই, তাহলে তোমাদেরকে বুঝাইতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু কপি করে নিই, একটু সময় দাও ভাইয়া। ওকে, কপি করে নিলাম।
ঠিক আছে, এইবার একটু খেয়াল করো, এবার ভালো করে বুঝবা। দেখো, তাহলে এখানে অক্সিজেন, অক্সিজেন যেহেতু ঋণাত্মক, সে কি চাইবে ভাইয়া? সে চাইবে যে এখান থেকে এই হাইড্রোজেনটাকে লুটে নেওয়ার জন্য। বুঝতে পেরেছো? তাহলে সে যদি এখানে দেখো অক্সিজেনটা আছে, অক্সিজেন কি বন্ড দ্বারা আছে? ডাবল বন্ড দ্বারা আছে। তো এই অক্সিজেনটা যদি হাইড্রোজেনটাকে লুটে নেয়, সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে দেখো। এখানে এখানে যেহেতু ডাবল বন্ড ছিল, এবার হয়ে যাবে সিঙ্গেল বন্ড। এবং এইখানে যে অক্সিজেনটা ছিল, সেই অক্সিজেনটা তো হাইড্রোজেনটাকে লুটে নিল। এই যে এখানে যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটাকে তো সে লুটে নিল। লুটে নিয়ে কি তৈরি করলো? এখানে তৈরি করলো OH, হাইড্রোক্সিল মূলক তৈরি করলো। এবং এইখানে ডাবল বন্ড ছিল, তাহলে এখানে তো সিঙ্গেল বন্ড হয়ে গেছে, আরেকটা বন্ড এখানে বাকি আছে। তাহলে এই বন্ডটা আর এই যে এখানে যে অক্সিজেনটা, এই দুইটার মধ্যে আবার একটা বন্ধন তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এবং এইখানে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। তাহলে 5 নাম্বার, আবারও একটু দেখো ভাইয়া, আবারও একটু ভালো করে খেয়াল করো যারা বোঝো নাই। দেখো এইখানে যে অক্সিজেনটা ছিল, সে তো আংশিক ঋণাত্মক। তাহলে সে কাকে কাকে আকর্ষণ করবে? অবশ্যই ধনাত্মককে আকর্ষণ করবে। তাহলে 5 নাম্বার কার্বন বা দূরবর্তী অপ্রতিসম কার্বনে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে এই অক্সিজেনটা লুটে নিবে। তাহলে এই হাইড্রোজেনটা চলে গেল কোথায়? এই যে এই অক্সিজেনের সাথে, তার মানে কি তৈরি করলো? OH। এবং বাকি যে হাতটা আছে, সেই হাতটা এই অক্সিজেনের সাথে একটা বন্ড তৈরি করলো। তাহলে এখানে তো হাইড্রোজেনটা চলে গেছে, তাহলে এই অক্সিজেনের সাথে এই কার্বনের একটা বন্ড তৈরি হইল। আশা করি বুঝতে পেরেছো। এবং এই বিষয়টাকে একটু সুন্দর করে লেখার জন্য, এই বিষয়টাকে একটু সুন্দর করে লেখার জন্য এই অক্সিজেনটাকে আমি মাঝখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, সো এই অক্সিজেনটাকে আমি এইখানে না রেখে আমি এই মাঝখানে দিয়ে দিলাম সুন্দর করে বোঝানোর জন্য। তাহলে দেখো, তাহলে এখানে 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনের মধ্যে কার্বন অক্সিজেন কার্বন একটা বন্ড তৈরি হইল। ঠিক আছে ভাইয়া? তাহলে এই যে এই গঠনটা, তোমাদের বইয়ে কিন্তু এই গঠনটা আসলে দেয়া নাই, আবুল হাসান স্যারের বইয়ে। তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া এটা আবার কি গঠন। ঠিক আছে, তবে এইখান থেকে বইয়ের যে গঠনটা সেটা একটু পরে আমি দেখাচ্ছি, একটু পরে বুঝতে পারবা। এখন এইখানেও তো আলফা বিটা কার্বন আছে, তাই না? আচ্ছা, আলফা বিটা কার্বন পরের ক্লাসে আমরা যাই, এখনই এত জটিল না করি। জাস্ট এই বিষয়টা বুঝছো কিনা সেটা একটু দেখো। এবং এরপরে যে বিষয়টা, সেটা একটু আমি তোমাদেরকে দেখাই। তোমাদের বইয়ে যে বিষয়টা আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। আমি এটা একটু সাইডে নিয়ে নিই, আমি এই বিষয়টাকে একটু সাইড করে ফেলি। ওকে, আচ্ছা। তো তোমরা নিশ্চয়ই গত ক্লাসে একটা বিষয় পড়েছো, সেটা হচ্ছে গ্লুকোজের যে গঠনটা, সেটা হচ্ছে পাইরিনোজ ধরনের। গ্লুকোজের যে রিং স্ট্রাকচার, সেটা কি ধরনের ভাইয়া? পাইরিনোজ ধরনের। গত ক্লাসে পড়েছো, এই কথাটা একটু মনে করো তো। তাহলে গ্লুকোজের রিং স্ট্রাকচার, গ্লুকোজের রিং স্ট্রাকচার স্ট্রাকচার পাইরিনোজ ধরনের, পাইরিনোজ ধরনের। তাহলে পাইরিনোজ মানে কি বলেছিলাম? পাইরিনোজ মানে হচ্ছে পাইরান নামক একটা যৌগের মতো। এখন পাইরান নামক যৌগটা দেখতে কেমন? তো পাইরান নামক যৌগটা দেখতে কেমন সেটা একটু আমি তোমাদেরকে দেখাই। দেখো, ওই যে তোমরা হচ্ছে বেনজিন পড়েছো না, কিছুটা বেনজিনের মতো দেখতে। সো এইখানে আছে কার্বন, এইখানে আছে কার্বন, এইখানে আছে কার্বন, এইখানে একটা অক্সিজেন, বাকি সবগুলো হচ্ছে কার্বন। এই যে, সো এই গঠনটাকে আমরা বলতেছি পাইরিনোজ ধরনের। তাহলে পাইরিনোজ ধরনের গঠন হচ্ছে এই গঠনটা। এখন আমরা জানি যে এখানে 1 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বনের একটা সংযোগ আছে। এবং কিসের সংযোগ? এই যে কার্বন অক্সিজেন কার্বন। সো এইখানে 1 নাম্বার কার্বন কোনটা? এইখানে 1 নাম্বার কার্বন হচ্ছে এটা, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। এরপরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে দেখো, এই যে 1 আর 5-এর মধ্যে যে অক্সিজেন বন্ধনটা, এই যে 1 এবং 5-এর মধ্যে যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনটা হচ্ছে এই অক্সিজেনটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া 6 নাম্বার কার্বনটা কোথায় গেল তাহলে? 6 নাম্বার কার্বনটা এই যে 5-এর পরে তো 6, তাই না? সো এখানে আছে 6 নাম্বার কার্বনটা। এবং 6 নাম্বার কার্বনটা আসলে কি? 6 নাম্বার কার্বনটা হচ্ছে CH2OH। সো এখানে CH2OH দিয়ে দাও, CH2OH দিয়ে দাও। ওকে,
এবার যে বিষয়টা তোমার বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে তো আরো হাইড্রোক্সিল হাইড্রোজেন আছে, এখানে তো আরো হাইড্রোক্সিল হাইড্রোজেন আছে। তো এইখানে তুমি আসলে হাইড্রোক্সিল আর হাইড্রোজেনগুলো কিভাবে বসাবা, এটা হচ্ছে তোমার মেইন কি বলবো চ্যালেঞ্জ এখন। আচ্ছা, এখন ১ নাম্বার কার্বনটা একটু খেয়াল করো তো ভাইয়া। ১ নাম্বার কার্বনে কি, কি আছে? হাইড্রোজেন আছে আর হাইড্রোক্সিল আছে। এই ২ টা আমার বসাইতে হবে। তো তুমি যদি একটু ভালোমতো বোঝার চেষ্টা করো, দেখো এইখানে বন্ধনটা কিভাবে গঠিত হয়? বন্ধনটা গঠিত হয় এই যে ১ নাম্বার কার্বনের সাথে ৫ নাম্বার কার্বনেরই তো বন্ড তৈরি হইছে। তো ঘটনাটা যেটা ঘটে, এই ৫ নাম্বার কার্বনটা ১ নাম্বার কার্বনের দিকে ঘড়ির কাঁটার বিপরীত মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায়। ঠিক আছে? সো এই যে এইভাবে রিং অবস্থায় আছে। তো ৫ নাম্বার কার্বনটা ১ নাম্বারের কাছাকাছি এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায়। বুঝতে পেরেছো? এই যে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই ৫ নাম্বার কার্বনটা কোথায় চলে আসে? এই যে এইখানে চলে আসে। বুঝতেই তো পারতেছো। এই যে এটা হচ্ছে ১ নাম্বার কার্বন। ৫ নাম্বার কার্বনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই জায়গাতে চলে আসছে। চিত্রটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো। এখন ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে যায়, তাহলে তুমি দেখো তো এইখানে ডান পাশের যে জিনিসগুলো আছে, এই যে ডান পাশে যে হাইড্রোক্সিল গুলো আছে, হাইড্রোজেনটা আছে, সেটা কোথায় চলে আসবে বলো তো ভাইয়া? এই জিনিসটাকে যদি আমি এভাবে ঘুরেই দিই, তাহলে দেখো তো ভাইয়া নিচের দিকে আসবে না? আচ্ছা, আমি আরেকটু সহজভাবে বুঝাই। ধরে নাও এই যে আহ, আমার কাছে যে খাতাটা আছে, এই যে এই খাতাটা, ধরে নাও এই যে এই খাতাটা এইভাবে আছে। এখন এই খাতার ডান পাশে কিছু আছে, বাম পাশে কিছু আছে। ডান পাশে কি কি আছে? হাইড্রোক্সিল আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোক্সিল আছে। বাম পাশে কি কি আছে? বাম পাশে আছে এই যে হাইড্রোজেন, হাইড্রোক্সিল, হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন। এখন একটা বিষয় চিন্তা করো তো ভাইয়া, একটা বিষয় চিন্তা করো তো, আমি যদি এই খাতাটাকে এইভাবে ঘুরাই, তাহলে দেখো তো এই ডান পাশের যে জিনিসগুলা, সেগুলো কোথায় চলে আসবে? নিজের দিকে চলে আসবে, তাই না? আর বাম পাশের যে জিনিসগুলো ছিল সেটা কোথায় চলে যাবে? ওপরের দিকে থাকবে, সেই জিনিসগুলো থাকবে ওপরের দিকে। তাহলে এইবার একটু যদি চিন্তা করে দেখো, এইবার যদি একটু ভালো করে খেয়াল করো, তাইলেই তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে এখানে ১ নাম্বার কার্বনের ডান দিকে কি আছে? দেখো তো হাইড্রোক্সিল আছে। তো যেহেতু ডান দিকে আছে, হাইড্রোক্সিল ডান দিকের জিনিসগুলো কোথায় চলে আসবে? নিচের দিকে চলে আসবে। আর বাম দিকে কি আছে? হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। আচ্ছা, এরপরে দেখো এইখানে ডান দিকে কি আছে? ২ নাম্বার কার্বন কোডটা, এই যে এটা হচ্ছে ২ নাম্বার কার্বন। ২ নাম্বার কার্বনের ডান দিকে কি আছে? হাইড্রোক্সিল আছে। সো হাইড্রোক্সিলটা কোথায় চলে আসবে? নিচে। হাইড্রোজেনটা কোথায় চলে যাবে? উপরের দিকে চলে যাবে। এরপরে ৩ নাম্বার কার্বনে হাইড্রোজেনটা আছে ডান দিকে, তাহলে হাইড্রোজেনটাই নিচে, হাইড্রোক্সিলটা উপরে। ৪ নাম্বার কার্বনে হাইড্রোক্সিলটা আছে নিচের দিকে, ডান দিকে আছে, তার মানে কি এটা চলে যাবে নিচে, আর হাইড্রোজেনটা চলে যাবে উপরে। আর এখানে তো ৫ নাম্বার কার্বন, ৫ নাম্বার কার্বনে ৫ নাম্বার কার্বনের পরে তো ৬ নাম্বার কার্বন উপরের দিকে চলে গেছে, তাহলে নিচের দিকে এই যে বাকি যে হাইড্রোজেনটা সেটা নিচের দিকে চলে আসবে। তো এটা ফিক্সড। উপরের দিকে যেহেতু ৬ নাম্বার কার্বনটা চলে যাবে, এখানে যেহেতু ৬ নাম্বার কার্বনটা, নিচের দিকে হাইড্রোজেনটা। তাহলে এই হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমি আরেকবার একটু আঁকানোর চেষ্টা করি, আরেকবার একটু আঁকানোর চেষ্টা করি। আসো আমার সাথে আরেকবার একটু আঁকাও। আশা করি এবার তোমরা বুঝে যাবা খুব সুন্দর করে। এই যে কার্বন, কার্বন, অক্সিজেন, কার্বন, আরেকটা কার্বন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে এখানে ১ নাম্বার কার্বন যেটা, ১ নাম্বার কার্বনের নিচের দিকেও হাইড্রোক্সিল দিতে পারো, উপরের দিকেও হাইড্রোক্সিল দিতে পারো। ১ নাম্বার কার্বন নিয়ে কোনো কথা বলবো না। ১ নাম্বার কার্বন নিয়ে পরের ক্লাসে কথা বলবো। ঠিক আছে? সো ১ নাম্বার কার্বনের বিষয়টা বাদ দাও। এবার আসো ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার এবং ৬ নাম্বার কার্বনটা কোথায় আছে? ৬ নাম্বার, ৬ নাম্বার কার্বনটা আছে উপরের দিকে, তাহলে এখানে CH2OH, এটা হচ্ছে ৬ নাম্বার কার্বন। তাহলে উপরের দিকে যেহেতু CH2OH আছে, নিচের দিকে হাইড্রোজেন থাকবে, এতটুকু আমরা জানি। আচ্ছা, এবার দ্বিতীয় কার্বনে কি হবে? এখন আমাদের তো আর সময় নাই যে এইটা লেখার পরে আছে এগুলো হচ্ছে ডানে আছে, তাহলে এই ডানের গুলো নিচে দিয়ে দিতে হবে আর বামের গুলো উপরে দিয়ে দিতে হবে। পরীক্ষার তো লেখার সময় নাই বা এত বোঝার সময় নাই। তো তোমার যে বিষয়টা মনে রাখতে হবে,
বিষয়টা হচ্ছে তোমার যে বিষয়টা মনে রাখতে হবে ভাইয়া, বিষয়টা হচ্ছে এখানে 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনটা হাইয়ে থাকে, এই কথাটা মনে রাখো। ঠিক আছে? 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনটা হাইয়ে থাকে আর হাইড্রোক্সিলটা থাকে নিচের দিকে। বাকিগুলা উল্টা বিপরীত। ঠিক আছে? তাহলে এইখানে নিচে কি থাকবে? হাইড্রোজেন, উপরে থাকবে হাইড্রোক্সিল। এখানে আবার উল্টা হয়ে যাবে। নিচেই থাকবে হাইড্রোক্সিল, উপরে হয়ে যাবে হাইড্রোজেন, শেষ। তাহলে মেইন যে কথাটা সেটা হচ্ছে 2 নাম্বার কার্বনে মনে রাখো হাইড্রোজেনটা হাইয়ে থাকে। 1 নাম্বার কার্বন নিয়ে পরের ক্লাসে কথা বলবো। 1 নাম্বার কার্বনে এটা নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। এটা নিয়ে কোনো এটা এখন বোঝার দরকার নাই। 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনটা হাই থাকে। তাহলে 3 নাম্বার কার্বনে উল্টা, 4 নাম্বার কার্বনে উল্টা আর 5 নাম্বার কার্বনে কি সেটা তো আমরা জানি। তাহলে এই হচ্ছে গ্লুকোজের গঠন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, গ্লুকোজের রিং স্ট্রাকচার যদি বুঝে থাকো, আসো ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা আমি করে দিচ্ছি। আমার করার আগে তোমরাও করে ফেলো। ঠিক আছে? আমি করতে করতে তোমরাও করে ফেলো সেটা। আশা করি এখন পারবা। আচ্ছা, এই যে এটা হচ্ছে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। তো ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা যদি আমি একটু করার চেষ্টা করি, দেখো ফ্রুক্টোজের গঠনটা ফার্স্টে আমাদের একটু জানতে হবে। তাহলে ফ্রুক্টোজ তো আমরা জানি এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট শর্করা। এখন 6 কার্বন বিশিষ্ট শর্করা ঠিক আছে, কিন্তু এটা আবার কার্বন কয়টা আছে? 2টা, 4টা, 5টা আর একে 6টা। এখন 6 কার্বন শর্করা হইলেও এটাকে বলা হচ্ছে কিটোজ শর্করা। কেন? কারণ এখানে কিটোনমূলক আছে। তাহলে এখানে ডাবল বন্ড ও 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে। এখানে তো CH2OH থাকবে বাকিগুলাতে। এখানে আছে CH2OH, সবার নিচেরটাতেও CH2OH। আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে 2 নাম্বার কার্বনে গ্লুকোজের ক্ষেত্রে যদি মনে রাখো, গ্লুকোজটা মনে রাখবা মেইনলি। গ্লুকোজের ক্ষেত্রে 2 নাম্বার কার্বনে OH মূলকটা কোথায় ছিল? ডানে ছিল। 3 নাম্বার কার্বনে OH মূলকটা কোথায় ছিল? বামে ছিল, তাই না? সো এখানে তো 2 নাম্বার কার্বনে দেওয়ার কিছু নাই। 3 নাম্বার কার্বনে তাহলে গ্লুকোজের মতো বামে থাকবে আর হাইড্রোজেনটা থাকবে ডানে। এই কার্বনে কি হবে? হাইড্রোক্সিলটা ডানে, হাইড্রোজেনটা বামে। এবং এই কার্বনে আমরা ডানেও দিতে পারি, বামেও দিতে পারি। সো ডানে দিলাম আমরা। ঠিক আছে? তাহলে এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার। এতটুকু আশা করি ক্লিয়ার। ওকে, এইবার হচ্ছে মেইন খেলা। সেটা হচ্ছে আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা আসবে। তাহলে এখানে অক্সিজেন যেহেতু তড়িৎ ঋণাত্মক মৌল, তার মানে কি এটা হচ্ছে আংশিক ঋণাত্মক, এটা হয়ে যাবে আংশিক ধনাত্মক। এখানে অক্সিজেনটা আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক। তাহলে এখানে এই অক্সিজেনটা এই হাইড্রোজেনটাকে লুটে নিবে। তাহলে যদি লুটে নাই, তাহলে আমি একটু কপি করে ফেলি, তাইলে বোঝাইতে সুবিধা হবে। দেখো, ওকে। সো এইবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, এবার যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখো এখানে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনটা এই হাইড্রোজেনটাকে লুটে নিবে। তো যদি লুটে নাই, সেই ক্ষেত্রে কি হবে? এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এবং OH হয়ে গেল। আর এইখান থেকে তো হাইড্রোজেন চলে গেল, হাইড্রোজেনটা আর নাই। তাহলে এইখানে যে অক্সিজেনটা থাকলো এবং এইখানে যে কার্বনটা, তাদের মধ্যে একটা বন্ড তৈরি হইল। এখন বন্ডটাকে সুন্দর করে লেখার জন্য অক্সিজেনটাকে আমি মাঝখানে দিয়ে দিতে পারি। সো এখানে মাঝখানে অক্সিজেনটা দিয়ে দিলাম, মাঝখানে অক্সিজেনটা দিয়ে দিলাম। সিম্পল কথা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার রিং স্ট্রাকচারটা কেমন হবে? রিং স্ট্রাকচারটা কেমন হবে ভাইয়া? তোমরা একটা কথা নিশ্চয়ই শুনেছো, সেটা হচ্ছে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, গ্লুকোজের রিং স্ট্রাকচার তো পাইরিনোজ ধরনের, কিন্তু ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার সেটা কি ধরনের? ফিউরানোজ ধরনের, তাই না? সো গ্লুকোজের রিং স্ট্রাকচার আমরা জানি ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার এটা হচ্ছে ফিউরানোজ ধরনের, ফিউরানোজ ধরনের। ওকে, সো ফিউরানোজ মানে কি? ফিউরান নামক একটা যৌগর কথা চিন্তা করো। সো ফিউরান যৌগটা দেখতে কেমন?
ফিউরান যৌগটা দেখতে পঞ্চভুজাকার। এই যে এখানে আছে অক্সিজেন, কার্বন, 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 এই যে। তো এইটা হচ্ছে ফিউরান নামক যৌগ। এখন এই ফিউরানের মতো দেখতে হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে? তো এখানে কত কত কার্বন, কার্বনের মধ্যে বন্ড হবে সেটা আমাদের জানা জরুরি। এখানে একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু 1 নাম্বার কার্বন, এটাই কিন্তু 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার। তাহলে বন্ডটা হয়েছে কত কত কার্বনের মধ্যে? 2 এবং 5 এর মধ্যে। এবং এটা তো এই ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরে গেছে, তাই না? তাহলে এটা যদি 2 নাম্বার কার্বন হয়, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এইটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার কার্বন কোথায় আছে ভাইয়া? উপরের দিকে। তাহলে উপরে আছে 6 নাম্বার কার্বন, এই যে এটা হচ্ছে 6 নাম্বার কার্বন, CH2OH, CH2OH, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। তাহলে এই 5 নাম্বার কার্বনে আরেকটা হাইড্রোজেন তো বাকি আছে, তাই না? তাহলে এই হাইড্রোজেনটা কোথায় দিব? নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে 5 নাম্বার কার্বন আমাদের শেষ। 5 নাম্বার কার্বনের কাহিনীটা আগে শেষ করে ফেলবা। এবার আসো 2 নাম্বার কার্বন। এখন 2 নাম্বার কার্বনে এই হাইড্রোক্সিলটা কোথায় আছে? আমরা জানি যে ডানের যে মৌলগুলা সেগুলো নিচে চলে আসবে, বামের যে মৌলগুলা উপরে চলে যাবে। তো এখানে হাইড্রোক্সিলটা কোথায় আছে? ডান দিকে আছে। তাহলে এটার নিচে দিয়ে দাও। এখন নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। পরের ক্লাসে আমরা আলোচনা করব এটা নিয়ে। সো এই হাইড্রোক্সিল মূলকটা নিচে দিয়ে দিলাম আমি। তাহলে উপরে কি চলে যাবে? আচ্ছা, এটা তো 2 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বন কোথায় আছে? তো 1 নাম্বার কার্বন তো এই 2 নাম্বার কার্বনের সাথেই যুক্ত উপরের দিকে, তাই না? সো এই যে CH2OH, এই যে CH2OH, এটা কিন্তু আবার 1 নাম্বার কার্বন। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমার। ঠিক আছে? এটা কিন্তু 1 নাম্বার কার্বন ভাইয়া। তাহলে 1, 2, 3, 4, 5, 6, এই হচ্ছে 6টা কার্বন। আচ্ছা, তাহলে 1 নাম্বার কার্বন আমরা বুঝলাম। 1 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বনের কাহিনী শেষ। 3 নাম্বার কার্বনে কি হবে ভাইয়া? এইখানে আবার ওই হাইড্রোজেন হাই ভাইব না। কারণ গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখেছি যে 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনটা হাই থাকে। 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনটা হাই থাকে, কিন্তু 3 নাম্বার কার্বনে কিন্তু হাইড্রোজেনটা নিচের দিকে থাকে। তো ফ্রুক্টোজের ক্ষেত্রেও সেই কথাটাই মনে রাখো, যে ফ্রুক্টোজের ক্ষেত্রে ওই 3 নাম্বার কার্বনে কিন্তু গ্লুকোজের মতো হাইড্রোজেনটা নিচের দিকে থাকে। ঠিক আছে? সো ফ্রুক্টোজের ক্ষেত্রেও ঠিক সেম ভাইয়া। এখানে হাইড্রোজেনটা কোথায় আছে? হাই আর থাকে না, নিচের দিকে থাকে। উপরে থাকে হাইড্রোক্সিল, এখানে নিচে হাইড্রোক্সিল, উপরে হাইড্রোজেন। এই হচ্ছে ফ্রুক্টোজের গঠন। ইজি না ভাইয়া? ওকে। সো এখানে যে চিত্রটা আছে একটু মিলাও তো, দেখো তো ঠিক আছে কিনা। এই যে 2 নাম্বার কার্বন, উপরে আছে CH2OH, নিচে আছে OH। 3 নাম্বার কার্বনে হাইড্রোজেনটা হাই নাই, নিচে আছে। OH-টা আছে উপরে। এখানে OH-টাই নিচে, হাইড্রোজেনটা উপরে। এখানে CH2OH উপরে, আর হাইড্রোজেনটা তো অলওয়েজ নিচেই থাকবে 5 নাম্বার কার্বনে, তাই না? তাহলে দেখো ইজিলি কিন্তু আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের যে রিং স্ট্রাকচারটা সেটা কিন্তু শিখে নিলাম, তাই না? তো আমার মনে হয় যে তোমরা প্রত্যেকেই যারা ভিডিওটা দেখেছো পুরাটা, আমার মনে হয় যে প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টা। ওকে। তো পরের ক্লাসগুলো অবশ্যই দেখবা, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা একটু আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবা, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো ভাইয়ারা, সুস্থ থাকো, টাটা।